তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে এই বছর নতুন সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর বিষয় রয়েছে, অর্থাৎ তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞানে অনার্স রয়েছে, তো আজকে তোমাদের এই ভিডিওতে 2 নম্বরের রাষ্ট্রবিজ্ঞান মেজরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইরকমই ভিডিও পাওয়ার জন্য। আর যারা মনে করছো সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান মেজরের এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, এই সাজেশন কপির মধ্যে তোমরা 2 নম্বর, 5 নম্বরে, 10 নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সমস্ত চ্যাপ্টার থেকে পেয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এর মধ্যে কিন্তু তোমরা সমস্ত চ্যাপ্টার থেকে প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, রাজনৈতিক তত্ত্বের দুটি সংজ্ঞা দাও। উত্তর লেখো। জে জি প্লেনো এবং আর ই রিগসের মতে রাজনৈতিক তত্ত্ব হলো একগুচ্ছ দর্শন বা চিন্তা যা রাজনৈতিক ঘটনাবলীর মূল্যায়ন, ব্যাখ্যা এবং ভবিষ্যৎবাণী করে। জন প্রেমেন্টের মতে রাজনৈতিক তত্ত্বধারা আমি সরকারের কতগুলি কার্যের ব্যাখ্যা মনে করি না, সরকারের উদ্দেশ্যকে সুবিন্যস্ত চিন্তাকেই মনে করি। পাশ্চাত্যের দুজন বিখ্যাত রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখে। উত্তর প্লেটো এবং অ্যারিস্টটল। দুজন মহান ভারতীয় রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখে। উত্তর কৌটিল্য এবং মহাত্মা গান্ধী। রাজনীতি বলতে কী বোঝো? বিভিন্ন চিন্তাবিদ বিভিন্নভাবে রাজনীতির শব্দের মূল্যায়ন করেছেন। রাজনীতি একটি সর্বজনীন কার্যকলাপ। রাজনীতি রাষ্ট্র ও সরকার, সমাজ, সংস্থা, শ্রমিক সংগঠন, রাজনৈতিক দল, স্বার্থান্বেষী গোষ্ঠী ইত্যাদি বিষয়ে আলোচনা করে। রাজনীতি হলো ক্ষমতার লড়াই, তাই এই লড়াইয়ে জড়িত প্রতিটি কার্যকলাপই রাজনৈতিক কার্যকলাপ। এক কথায় বলা যায় যে সমাজের উন্নতির কারণে ব্যক্তির সঙ্গে ব্যক্তির সম্পর্ক সামগ্রিক কার্যকলাপে লিপ্ত হলে রাজনীতিতে পরিণত হয়। রাজনৈতিক তত্ত্বের বিষয়বস্তুতে অন্তর্ভুক্ত যে কোনো দুটি বিষয় উল্লেখ করো। উত্তর রাষ্ট্র ও সরকার হল রাজনৈতিক তত্ত্বের মূল বিষয়। ক্ষমতা ও রাজনৈতিক আদর্শবাদ অধ্যয়ন। সনাতনের রাজনৈতিক তত্ত্বের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। সনাতনের রাজনৈতিক তত্ত্বের ভিত্তি হল নৈতিকতা ও মূল্যবোধ। সনাতনের রাজনৈতিক তত্ত্ব প্রধানত বিবরণমূলক, বিশ্লেষণমূলক নয়। আধুনিক রাজনৈতিক তত্ত্বের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, আধুনিক রাজনৈতিক তত্ত্বের মূল ভিত্তি হল বাস্তব ঘটনা ও তথ্যাদির অধ্যয়ন। 2 নম্বর, আধুনিক রাজনৈতিক তত্ত্ব বাস্তবতা ও মূল্যবোধকে পৃথক করে। রাজনৈতিক তত্ত্ব অধ্যয়নের পথে উদ্ভূত যে কোনো দুটি সমস্যা উল্লেখ করো। 1 নম্বর, বিজ্ঞানসম্মত তত্ত্বের অভাব। 2 নম্বর, মানুষের আচরণ পর্যবেক্ষণ করার অসুবিধা। 3 নম্বর, রাজনৈতিক তত্ত্বের যে কোনো বিষয় সর্বসম্মত নির্দিষ্ট সংজ্ঞার অভাব। রাজনৈতিক তত্ত্ব অধ্যয়নের যে কোনো দুটি উপযোগিতা উল্লেখ করো। 1 নম্বর, রাজনৈতিক তত্ত্ব অধ্যয়ন নতুন রাজনৈতিক তত্ত্ব গঠনে সহায়তা করে। 2 নম্বর, রাষ্ট্রীয় ও আন্তঃরাষ্ট্রীয় সমস্যা সমাধানে সহায়তা করে। সনাতনের রাজনৈতিক তত্ত্ব ও আধুনিক রাজনৈতিক তত্ত্বের মধ্যে দুটি পার্থক্য নিরূপণ করো। উত্তর 1 নম্বর, সনাতনী রাজনৈতিক তত্ত্বের পরিসর সংকীর্ণ আর সনাতনী রাজনৈতিক তত্ত্বের ভিত্তি হলো নৈতিকতা। অপরদিকে আধুনিক রাজনৈতিক তত্ত্বের পরিসর ব্যাপক আর আধুনিক রাজনৈতিক তত্ত্বের ভিত্তি হলো বাস্তবতা। আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন কোথায় কত সালে অনুষ্ঠিত হয়? আন্তর্জাতিক রাজনৈতিক সম্মেলন ফ্রান্সের প্যারিস শহরে 1948 সালে অনুষ্ঠিত হয়েছিল। রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলা হয় কেন? উত্তর রাষ্ট্রগুলি বর্তমানে বহুমুখী সমস্যার সমাধান করতে রাষ্ট্রবিজ্ঞানের সহায়তা নিচ্ছে। এই ব্যাপারে রাষ্ট্রবিজ্ঞান তুলনামূলক আলোচনা, আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে মতামত দিয়ে রাষ্ট্রকে সহায়তা করছে। এই কারণেই রাষ্ট্রবিজ্ঞানকে প্রগতিশীল বিজ্ঞান বলা হয়। ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের গভীরতার যোগান দেয়। উইলবির এই উক্তির তাৎপর্য ব্যাখ্যা করো। রাষ্ট্রবিজ্ঞানীরা আধুনিক সমাজ ও রাষ্ট্রের ত্রুটিগুলি তুলে ধরে তুলনামূলক আলোচনার মাধ্যমে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে অভিমত দিতে ঐতিহাসিক তথ্যগুলিকে ভিত্তিস্বরূপ ধরেন। তাই ইতিহাস রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় গভীরতা যোগান দেয়। এই কারণে উইলবির এই অভিমত যথার্থ। রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্কের গার্নারের অভিমত লেখো। গার্নারের মতে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে। রাজনৈতিক তত্ত্ব অধ্যয়ন করে শেখা যায় এইরূপ যে কোনো দুটি বিষয় লেখো, অথবা রাজনৈতিক তত্ত্ব কেন আমাদের অধ্যয়ন করা উচিত যুক্তি দাও। উত্তর রাজনৈতিক তত্ত্ব আলোচনা করে কিছু নির্দিষ্ট ধারণা ও নীতি সম্পর্কে শিক্ষা লাভ করে সংবিধান, সরকার, সামাজিক জীবন সম্পর্কে সুষ্ঠুভাবে ধারণা পোষণ করতে পারা যায়। 2 নম্বর, রাজনৈতিক তত্ত্ব অধ্যয়ন করে বিশেষ কিছু নীতি যেমন আইনের নিয়ম, ক্ষমতা পৃথকীকরণ, বিচার সংক্রান্ত পুনর্বিচার ইত্যাদি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের রচিত বিখ্যাত দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর পলিটিক্স এবং কনস্টিটিউশন। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে একটি যুক্তি দাও। উত্তর রাষ্ট্রবিজ্ঞানে পর্যবেক্ষণ, বিশ্লেষণ, গবেষণা ইত্যাদি বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে রাষ্ট্রের উৎপত্তি ও তার কার্যাবলী, সরকার ও নাগরিকের সম্পর্ক, নাগরিকের আচার আচরণ সম্পর্কে তথ্য উদ্ঘাটনের চেষ্টা করা হয়। রাজনৈতিক বিষয়ের শ্রেণীবিভাগ, বিশ্লেষণ ও পর্যবেক্ষণ হতে কতিপয় সাধারণ সূত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়, যা উপরিউক্ত অবস্থায় প্রযুক্ত হতে পারে। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায়। রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান না বলার পক্ষে একটি যুক্তি দাও। রাষ্ট্রবিজ্ঞান বিষয়বস্তুর পরিধি বিস্তৃত এবং তা জটিল ও
অনিশ্চিত। রাষ্ট্রবিজ্ঞান পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যার মতো নয়। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু পর্যবেক্ষণ, বিশ্লেষণ, শ্রেণীবিন্যাস যা গবেষণাগারে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব নয়। এই জন্য রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যুক্তিযুক্ত নয়। রাজনীতি ও রাজনীতি বিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। রাজনীতি হলো রাষ্ট্রবিজ্ঞানের ব্যবহারিক দিক, কিন্তু রাজনীতি বিজ্ঞান হলো রাজনীতির তত্ত্বগত দিক। রাজনীতি বিজ্ঞানে রাজনৈতিক নীতির মতবাদ সমূহ নিয়ে আলোচনা করা হয়, কিন্তু রাজনীতিতে রাজনৈতিক ক্রিয়াকলাপ বিষয়ে আলোচিত হয়। শ্রেণী সংগ্রামে তিনটি বৈশিষ্ট্য লেখো। 1 নম্বর, পুঁজিবাদী রাষ্ট্রে শ্রেণী সংগ্রাম পরিলক্ষিত হয়। এই দুটি বিপরীত শ্রেণীর মধ্যে সংগ্রাম। উৎপাদন প্রক্রিয়ায় ব্যক্তিগত মালিকানা থাকার কারণে শ্রেণী দুটির সৃষ্টি হয়েছে। শ্রেণী সংগ্রামের ফল হলো শ্রমিক শ্রেণীর সাফল্য, তারপর শ্রমিক শ্রেণীর একনায়কত্ব প্রতিষ্ঠা, শেষ পর্যন্ত রাষ্ট্রের অস্তিত্বের বিলুপ্ত সাধন। উদারনীতিবাদের একটি বৈশিষ্ট্য লেখো। উদারনীতিবাদের একটি বৈশিষ্ট্য হলো ব্যক্তির প্রাধান্য। উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদ হলো এমন একটা মতবাদ যেখানে রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে ব্যক্তির স্বাধীনতার নীতি প্রতিষ্ঠার কথা বলা হয়। দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল বক্তব্য লেখো। দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল বক্তব্য হলো জগৎ বস্তুময়। এই জগতের প্রতিটি বস্তু পরস্পরের উপর নির্ভরশীল এবং পরস্পর দ্বারা নিয়ন্ত্রিত। সর্বহারা শ্রেণী কাকে বলে? মার্ক্সবাদে বলা হয়েছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় যেসব শ্রমিক পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় নিজেদের শ্রম বিক্রি করে অর্থ উপার্জন করে তাদের সর্বহারা শ্রেণী বলা হয়। মার্ক্সবাদ কি? আমাদের এই জগৎ ও মানব সমাজ সম্বন্ধে একটি সাধারণ তত্ত্ব হলো মার্ক্সবাদ। লেনিনের মার্ক্সবাদের দৃষ্টিভঙ্গি ও শিক্ষামূলক কাজ মার্ক্সবাদী রূপে স্বীকার করা হয়েছে। শ্রেণী কাকে বলে? একই প্রণালীতে জীবনযাত্রা নির্বাহ করে সমাজের এমন একটি অংশকে নিয়ে গঠিত হয় এক একটি শ্রেণী। নীতিবানবাচক দৃষ্টিভঙ্গি কাকে বলে? রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় নীতিবানবাচক দৃষ্টিভঙ্গিটিকে ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গি বলা হয়। অধ্যাপক ঐতিহ্যবাহী দৃষ্টিভঙ্গি বলতে বা নীতিবানবাচক দৃষ্টিভঙ্গি বলতে সেই সব দৃষ্টিকোণ বুঝিয়েছেন যেগুলি 1900 খ্রিস্টাব্দের আগে রাজনৈতিক আলোচনার জগতে প্রভাবশীল ছিল। ওইগুলি হলো দর্শন, ইতিহাস ও আইন কেন্দ্রিক আলোচনা। সুতরাং দর্শন, ইতিহাস ও আইনের প্রাধান্যমূলক দৃষ্টিভঙ্গি হলো নীতিবানবাচক দৃষ্টিভঙ্গি। নীতিবানবাচক দৃষ্টিভঙ্গি দুটি বৈশিষ্ট্য লেখো। নীতিবানবাচক দৃষ্টিভঙ্গির অনুপ্রেরণার উৎস হলো দার্শনিক, ঐতিহাসিক ও আইনগত আলোচনা। নীতিবানবাচক আলোচনা ধারায় রাজনৈতিক বিষয়াদি ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় নৈতিকতামান, আদর্শ ও মূল্যবোধকে অনুসরণ করে। এই দৃষ্টিভঙ্গিতে রাজনৈতিক বিষয়াদি বিশ্লেষণের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান ও আনুষ্ঠানিক কাঠামো গ্রহণ করা হয়।